মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি, নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলছেন বিশ্লেষকরা। পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে বললেন প্রধান উপদেষ্টা, পুলিশকে সতর্ক থাকার আহ্বান। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, গায়েবী মামলা ফিরে এসছে বলছে আশক। পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ এলজিইডির 36 কার্যালয়ে দুদকের অভিযান। সারা দেশে পলিটেকনিকে চলছে শাটডাউন, 6 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্টের ছড়ানো হচ্ছে প্রোপাগান্ডা, গুজব। কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে চলমান আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকার আজ মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়েছে তারা জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করেনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 21 টেলিভিশনকে এক প্রশ্নের জবাবে আজ কথা বলেন। শফিকুল আলম বলেন, সরকার মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি বলেন, সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। আমরা বলেছি যে ইউএন এর সাথে তো আমাদের কোনো এই বিষয় হয় নাই। যদি ইউএন এই ধরনের কোনো প্রপোজাল দেয়, আপনি আমাদের যে বক্তব্যটা যেটা আমি আমার ফেসবুকে লিখেছি এবং এটা ইউএনবি, তাহলে সেক্ষেত্রে আমরা এই বিষয়টা তখন আমরা দেখব না। কোনো আলোচনা হয়নি। আপনি দেখেছেন যে রাখাইনে একটা খুবই মানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই হিউম্যানিটেরিয়ান কন্ডিশন নিয়ে অনেকেই উদ্বিগ্ন, সেই জন্য এই কথাগুলো উঠছে। রাখাইনে মানবিক করিডোর দিলে বাংলাদেশের নিরাপত্তা সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর সেই করিডোর যদি দেয়া হয় তাহলে কাদের সঙ্গে চুক্তি হবে তাও জটিল, কারণ রাখাইন এখন আরাকান আর্মির দখলে আর মিয়ানমারের ক্ষমতায় আছে সামরিক জান্তা। ওই করিডোর দিলে ভূ রাজনীতিতেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। সোহেল সামির রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত আরাকানে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা পররাষ্ট্র উপদেষ্টা জানান সোমবার। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। সেদিনই সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানায় বিএনপি। অনেক বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। তবে মানবিক প্রয়োজনে করিডোর দেওয়ার মধ্যে কোনো সমস্যা দেখছে না এই বিশ্লেষক, কিন্তু তা হতে হবে সব পক্ষের সম্মতিতে, বললেন তিনি। রুট দিয়ে দিবে তারা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে গিয়ে আপনার খাদ্য, এবং সেই রুটটার নিরাপত্তা স্বীকার করতে হবে রাখাইন আর্মিকে, আরাকান আর্মিকে, এবং মায়ানমার সরকারকেও বলতে হবে যে না, ঠিক আছে, এই রুটে যেসব সাহায্য সহায়তা আসবে, হয়তো ইউনাইটেড নেশনসের মার্ক থাকবে, সেগুলোকে আমরা ডিস্টার্ব করব না। আর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন করিডোর দিলে শেষ পর্যন্ত তা আঞ্চলিক শান্তি বিনষ্টের কারণ হতে পারে। বাংলাদেশ সরকার যদি করিডোর দেয় তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো এই জায়গায় তাদের একটা স্থায়িত্ব লাভ করবে, তাদের এই হিউম্যানিটেরিয়ান এইড নামে তাদের একটা ইন্টারভেনশনের ফলশ্রুতিতে চায়নার সঙ্গে যে আমেরিকার যে দূরত্ব এবং যে এখন বলি আমরা ট্রেড ওয়ার, যে ট্রেড ওয়ার চলছে, সেটা ধীরে ধীরে সামরিক ওয়ারের দিকেও ধাবিত করতে পারে বলে আমি মনে করছি। রোহিঙ্গা সংকট সমাধানেও এটি কোনো কাজে আসবে না বলে মনে করছেন তিনি। হিউম্যানিটেরিয়ান এইডের নামে আমরা কিন্তু এক ধরনের মিলিটারাইজেশনের একটা কাজ হয় সারা বিশ্বে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।
নতুন আগত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে জাতিসংঘের অঙ্গসংস্থার পাঠানো চিঠির এখনও কোনো উত্তর দেয়নি বাংলাদেশ। এমনটি জানিয়েছে বাংলাদেশ রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশন। কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য জানিয়ে বলেন, ক্রমাগত রোহিঙ্গাদের আশ্রয় দিতে থাকলে পুনর্বাসনের জন্য তাদের মিয়ানমারে পাঠানোর প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে, তাই সময় নেওয়া হচ্ছে। সোমবার মিয়ানমারের রাখাইন থেকে আসা নতুন 1,13,000-এর বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গসংস্থা ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি UNHCR। এসব রোহিঙ্গা নতুন করে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরের আশেপাশে তাঁবু গেড়ে বসবাস শুরু করেছেন। অনেকে আশ্রয় নিয়েছেন স্কুল এবং মসজিদে। পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে এজন্য পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জনগণের সাথে পুলিশের দূরত্ব ঘোচাতে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। স্বৈরাচারকে রক্ষা করতে গিয়ে জুলাই বিপ্লবের পর গণরোষে পড়ে পুলিশ। বিশৃঙ্খল অবস্থার মধ্যে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারপর নানামুখী উদ্যোগে একটু একটু করে ঘুরে দাঁড়ায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এ বাহিনী। পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান, এখন আইন শৃঙ্খলা অনেকটাই নিয়ন্ত্রণে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে সংস্কার সহ নানামুখী উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা আবারও বললেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুলাইয়ের মধ্যে হবে নির্বাচন, কিন্তু পরাজিত শক্তি বসে নেই। দেশকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে। ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। গেল 16 বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল এ বাহিনী। প্রধান উপদেষ্টা বলেন, জনগণের সাথে এ বাহিনীর দূরত্ব ঘোচাতে হবে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সংবেদনশীল হওয়ারও আহ্বান প্রধান উপদেষ্টার। নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারবো দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে এগিয়ে গেছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। খেলার দুনিয়ার তারকাদের পর এবার হত্যা মামলার আসামি হলেন অভিনয় শিল্পীরাও। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারায় একটি হত্যা চেষ্টার মামলায় তাদের আসামি করা হয়েছে। আকাশুজ্জামানের রিপোর্ট। তোমার রূপের জাদু আমাকে করেছে কাবু। নতুন সিনেমা বা ওয়েব সিরিজে সারা ফেলে দিলেই এতদিন খবরের হেডলাইন হতেন অভিনয় শিল্পীরা। তবে এবার উল্টো চিত্র। হত্যা মামলার আসামি হয়ে খবরের শিরোনাম হলেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাসের মতো ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয় শিল্পীরা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় একটি হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 ও অজ্ঞাত 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক। মামলা প্রক্রিয়াধীন, এটা কোর্টে হয়েছে, কোর্ট আমাদেরকে এফআইআর হিসেবে গণ্য করার জন্য নির্দেশ দিচ্ছে, আমরা কাজ করতেছি। সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ভাটারা থানার এই কর্মকর্তা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। ছাত্র জনতা হত্যা ঘটনার মামলা করার অধিকার সাধারণ মানুষের রয়েছে, তবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় কাউকে ফাঁসানো বা হয়রানির উদ্দেশ্যে আসামি করা হলে
তা মানবাধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেছে আইন সালিশ কেন্দ্র। আশোক বিবৃতিতে বলে, সম্প্রতি একটি মামলায় অভিনেতা ইরেশ জাকের সহ অন্তত 25 জন সাংবাদিককে অন্তর্ভুক্তি করে হত্যা মামলা দায়ের হয়েছে। নাগরিকদের অধিকার রক্ষা করাই আইনের উদ্দেশ্য, কিন্তু এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত মামলা কখনো কখনো আইনকে ব্যবহার করে নিরীহ মানুষদের হয়রানির ঘটনা অগ্রহণযোগ্য। বিগত সরকারের সময় বিভিন্ন সময়ে গায়েবী মামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছিল। বর্তমান সরকারের সময়েও গায়েবী মামলা ফিরে এসেছে বলে প্রতীয়মান হচ্ছে, কেননা ঘটনাস্থলে কখনোই উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিদের আসামি করা হয়েছে। আশ্চর্যজনকভাবে বেশ কিছু মামলার এজাহার ও আসামি একই। নিরপরাধ ব্যক্তিকে আসামি করা সহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব মঙ্গলবার এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট জব্দের এই আবেদন করেন। গুলশানের ওই ফ্ল্যাটের দাম 57 লাখ টাকা লেখা হয়েছে দুদকের আবেদনে। সেখানে বলা হয়, সাইমা ওয়াজেদ পুতুল স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর আগে গত 11 মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা ধানমন্ডির সুধা সদন বাড়ি জব্দের আদেশ দেয় আদালত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রায় 59,000 কোটি টাকার অনিয়মের অভিযোগের তদন্তের অংশ হিসেবে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক সহ 8 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞা পাওয়াদের মধ্যে রয়েছেন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তরিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, তাদের 2 কন্যা বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক, সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদুদ্দিন খান, তার স্ত্রী ফরজানা আঞ্জুম এবং তাদের 2 মেয়ে শেহতাজ মুন্নাসি খান ও পারিজা পাইনাস খান। রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ে 36টি কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকাল 10টা থেকে এই অভিযান শুরু হয়। এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা এবং ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় নির্মাণ করা রাস্তা ও ব্রিজ কালভার্ট অল্প দিনেই ধসে পড়ে। এমন অভিযোগের তদন্ত করা হচ্ছে অভিযানে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন জেলা উপজেলায় অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম এলজিইডির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক। সকালে এলজিইডির অফিসে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তারা জানায়, প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পূর্ণ না করেই বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন করে নেওয়া হচ্ছে। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় নির্মাণ করা রাস্তা ও ব্রিজ অল্প দিনেই ধসে পড়ে। এমন অভিযোগের তদন্ত করা হচ্ছে অভিযানে। আপাতত অফিসের ফাইলগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নেব। রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুদকের কর্মকর্তারা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্র খতিয়ে দেখেন এবং জিজ্ঞাসাবাদ করেন। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নোয়াখালীর কবিরহাট উপজেলা এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এলজিইডি কার্যালয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দুদক কর্মকর্তারা। হেড অফিসের যে আবেদনের প্রেক্ষিতে আমরা এখান থেকে একটা প্রতিবেদন জমা দিব। জমা দেওয়ার প্রেক্ষিতে ওখানে আমাদের যে কাগজগুলো যাচাই বাছার পর আমরা দেখবো যে এখানে কি সম্পর্কিত অনিয়মগুলো ধরা পড়ছে। জামালপুরেও এলজিইডির কয়েকটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। শহরের পাথালিয়া এলাকায় এলজিইডির কার্যালয়ে এই অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় ফাইলপত্র যাচাই বাছাই করে দেখেন তারা। 5 কোটি টাকার প্রকল্প সম্পর্কে অনিয়মের বিষয়ে আমরা অনুসন্ধানে এসেছি। খাল খননের বিস্তারিত তথ্য উপাত্ত নিয়ে যাচাই বাছাই করে পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা প্রধান কার্যালয়ে পাঠাবো। বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয়। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন।
সারা দেশে ক্লাস পরীক্ষা বর্জন সহ চলছে কারিগরি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন, নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন সহ 6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউনের ঘোষণা দেয়া পলিটেকনিকের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা বেলা 11:30টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ময়মনসিংহ পলিটেকনিকেও ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিবাদ সভা করেন শিক্ষার্থীরা। রংপুরে সরকারি ও বেসরকারি পলিটেকনিক মিলিয়ে একই কর্মসূচি পালন হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আন্দোলন চলবে। আমরা যতদিন আমাদের আন্দোলন সফল না হয় এবং বাস্তবে আমরা যেটা দেখতে পারবো না, ততদিন আমাদের ক্লাস সবকিছুই অফ থাকবে। কুষ্টিয়ায় চলছে একযোগে শাটডাউন কর্মসূচি। পটুয়াখালীতে প্রধান গেটে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। একই দাবিতে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ইনস্টিটিউটের প্রধান গেটে তালা ঝুলিয়ে সকাল থেকেই অবস্থান নেয় তারা। আমাদের 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করব। আমাদের উচ্চশিক্ষার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় বা প্রয়োজনীয় যেই কলেজগুলো স্থাপন করা দরকার, এগুলো যত দ্রুত সম্ভব আমাদেরকে মেনে নিতে, আমরা শিক্ষার্থী হিসেবে আমরা এটাই চাচ্ছি। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে, পরে একটি মিছিল বের করে প্রতিষ্ঠানের বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে দেয়। এছাড়া একই দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 16 এপ্রিল শুরু হওয়া এই আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার একটি কমিটি গঠন করলেও শিক্ষার্থীরা পরদিনই তা প্রত্যাখ্যান করেন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। কারিগরি শিক্ষার্থীদের 6 দাবি যথাযথ নয় বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মূল সমস্যার সমাধানে এই খাতের কাঠামোগত সংস্কার জরুরি বলে মনে করেন তিনি। রাজধানীতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডক্টর দেবপ্রিয়। বেকার সমস্যার সমাধানে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার উপরও জোর দেন বক্তারা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার পরিকল্পনা নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের এই সংবাদ সম্মেলন। শুরুতেই উঠে আসে কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা সহ নানা সমস্যার কথা। কারিগরি শিক্ষার প্রতি বৈষম্যমূলক নীতি পরিবর্তনের প্রতি আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বৈষম্য এবং অবহেলার একটি প্রকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশের বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা। শিক্ষার এই ধারাটির প্রতি যে পক্ষপাত দুষ্ট আচরণ এবং এখানে যে সমন্বয় এবং উদ্যোগের অভাব, তা আমাদের খুবই পীড়িত করে। কারিগরি শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাগুলোর সমাধান শিক্ষার্থীদের 6 দফা দাবি পূরণের মাধ্যমে সম্ভব না। কারিগরি শিক্ষার কাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের ওপর জোর দেন তিনি। ছাত্রদের পক্ষ থেকে যেই 6 দফা দাবি দেওয়া হয়েছে, আমরা সেটা যথেষ্ট যত্ন সহকারে অধ্যয়ন করার চেষ্টা করেছি। যেই দাবিগুলো দেওয়া হয়েছে, এগুলো হলো নিরসনটা হলো রোগের উপসর্গ নিরসনের মতো। মূল রোগ এখনো কিন্তু এই 6 দফা দাবির ভিতরে সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি। এছাড়া বেকারত্ব সমস্যার সমাধানে উদ্যোক্তা তৈরির উপর গুরুত্ব দেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ডক্টর মোস্তাফিজুর রহমান। আমাদের দেশে যে কারিকুলাম সাথে শ্রমবাজারের একটা বিচ্ছিন্নতা আমরা দেখি, হ্যাঁ, এটা একটা বড় কারণ হলো যে উদ্যোক্তা যারা, তারা যেরকম চান আমরা প্রশিক্ষণটা সেইভাবে দিতে পারছি না। সরকারকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি যথাযথ মনোযোগ দেওয়ারও পরামর্শ দেন বক্তারা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও ফেসবুকের ভুয়া অ্যাকাউন্টের ছড়াছড়ি। এসব অ্যাকাউন্ট দিয়েই ছড়ানো হয় প্রোপাগান্ডা, গুজব, এমনকি দাঙ্গাও। সামাজিক এই মাধ্যমের অপব্যবহার রোধে বাংলাদেশে ফেসবুকে আইনজীবী বলছেন সচেতনতার কথা। পুলিশ বলছে অভিযোগ পেলেই নেওয়া হয় ব্যবস্থা। আদিত্য মামুনের রিপোর্ট। গেল দশকের গোড়ার দিক থেকে বাংলাদেশে জনপ্রিয় হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুরুর থেকে কেবল আড্ডা আর যোগাযোগের অভিনব প্ল্যাটফর্ম আর ব্যক্তিত্ব কিংবা ভাবমূর্তির প্রতীক হিসাবে থাকলেও ধীরে ধীরে এর ব্যবহার হতে থাকে বহুমুখী।
সহজে অ্যাকাউন্ট খোলা আর পরিচালনায় জটিলতা তেমন না থাকায় বাড়ছে ভুতুড়ে ব্যবহারকারীর সংখ্যা। আশঙ্কাজনকভাবে অনেক আইডি আছে যেগুলো আসলে ইনঅ্যাক্টিভ করে দেওয়া উচিত বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, বাট এটা করার জন্য রাষ্ট্রীয় যন্ত্র যদি কোনোদিনও তাদেরকে লিখতো হয়তো বা তারা এটা বের করা সম্ভব। বহু ধরনের সুযোগ নিশ্চিতে নিত্য নতুন সেবার অপব্যবহারও করছে অন্তর্জালের অন্ধকার জগতের বাসিন্দারা। অধিকাংশ ক্ষেত্রেই ফেসবুক কর্তৃপক্ষ এসবকে বিবেচনাতেই নেন না। ফেসবুক কর্তৃপক্ষের এ ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা বিশাল অংশের লোক মনে করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যারা ছোটোখাটো দেশে আছি আমাদের কথাটা তারা আমলে নেয় না। এইসব নির্মূল করতে গিয়ে আমার নিজের অ্যাকাউন্টে 2 বার বন্ধ হয়ে গিয়েছিল। আমি তখন তাদেরকে লিখলাম যে ভাই আমি ফেসবুকের নিজেই এখানে রিপ্রেজেন্ট করি, তোমরা আমার অ্যাকাউন্টে কেন বন্ধ করছো একটু যদি জানাইতা। তারপর প্রথমে অন করলো, আবার কয়েকদিন পর আবার বন্ধ করলো। ঠিক কত ভুয়া আইডি পরিচালনা করা হয় বাংলাদেশে, কিংবা এসবের মাধ্যমে কত কত বিচিত্র অপরাধ সংগঠিত হচ্ছে তার সঠিক পরিসংখ্যান নেই খোদ পুলিশের কাছেই। আমার কাছে এই মুহূর্তে সঠিক পরিসংখ্যানটা নেই। মূলত যে লোকটা করছেন তিনি তার পরিচয়টাকে গোপন রেখে যেটা করছেন সেটা তো আইনসিদ্ধ নয়। এই ক্ষেত্রে আমরা যে অভিযুক্ত তার অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টা তো তদন্ত করে থাকি। তবে সাইবার ক্রাইমের শিকার কোনো ভুক্তভোগী অভিযোগ কিংবা মামলা করলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি। এসব ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে থাকলে সেটা গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং আমাদের যে সাইবার ক্রাইম ইউনিট রয়েছে তারা এই বিষয়গুলো তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে। বাংলাদেশে প্রতি 10টি আইডির 3টি বেনামে বলে তথ্য থাকলেও বাস্তবে সংখ্যা আরও বেশি বলে মত বিশ্লেষকদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে একমত নয় রাজনৈতিক দলগুলো। বিএনপি সুনির্দিষ্ট পদ্ধতির প্রস্তাব না করলেও জামায়াত শর্ত সাপেক্ষে এবং গণ অধিকার পরিষদ পুরোপুরি প্রক্সি ভোটিংয়ের পক্ষে, আর এনসিপির সমর্থন পোস্টাল ও অনলাইন ভোটিং সিস্টেমের প্রতি। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া কমিশনের সব আয়োজন বৃথা যাবে বলে মন্তব্য করছেন প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেম্মে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে প্রবাসী ভোটিং সিস্টেম নিয়ে সেমিনার। পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং কোনটি হবে প্রবাসী ভোটারদের জন্য জুৎসই পদ্ধতি, সে বিষয়ে মতামত দেয় 21টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেমিনারে রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব আয়োজন বৃথা হবে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রবাসী ভোট নিশ্চিত করা বিএনপির দাবি। অনুশীলনের মাধ্যমেই ভুল ত্রুটি কাটিয়ে সঠিক পদ্ধতির দিকে এগোবে নির্বাচন। আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে। অন্যদিকে জামায়াত শর্ত সাপেক্ষে ও গণ অধিকার পরিষদ পুরোপুরি প্রক্সি ভোটিং এর পক্ষে। এক্স যাকে নমিনেশন দিল ওয়াইকে, ওয়াই তার এক্স এর পছন্দ মোতাবেক ভোট নাও দিতে পারে, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়। এটার মীমাংসা কিভাবে হবে, এটার একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে। আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। তাদের কাছে যে তথ্য উপাত্ত এবং কোনটার উইকনেস কি রয়েছে, কোনটার স্ট্রেংথ কি রয়েছে, সেই বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমটা আগামী নির্বাচনে অ্যাপ্লাই করা যেতে পারে। তবে এনসিপির অবস্থান পোস্টাল ব্যালট ও অনলাইন ভোটিং এর পক্ষে। পোস্টাল ব্যালটের মাধ্যমে হচ্ছে ভোটিং এর ব্যবস্থা করা আর অনলাইন ভোটিং এর মধ্যে ব্যবস্থা করা, এই দুইটা কিভাবে একটা রোবাস্ট একটা মেকানিজম তৈরি করা যায় সেই বিষয়ে যেন ওরা মনোযোগ দেন। কমিশন থেকে আগামী 15 মের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে প্রবাসীদের জন্য নির্ধারিত ভোটের পদ্ধতি বিষয়ে তাদের লিখিত মতামত দিতে বলা হয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। 72 সংবিধানের মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ অক্ষুণ্ণ রেখে সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত মূলনীতিতেও যুক্ত করার প্রস্তাব দেন তারা।
কারো রাজনৈতিক বা ধর্ম বিশ্বাসের কারণে কাউকে রাষ্ট্র বৈষম্য করবে না। নাগরিকের যে কোনো গণতান্ত্রিক অধিকারের সুরক্ষা দিতে হবে বলে জানান তিনি। এ সময় তিনি বলেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে ঐকমত্য কমিশনের কাজ শেষ করে জাতীয় সনদ তৈরি করা যেতে পারে। তারপর নির্বাচন হতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 121টিতে একমত পোষণ করে দলটি। মূল নীতিমালা যেগুলো আছে আমরা বলেছি, আর সেই মূল নীতিমালাগুলোকে অক্ষুণ্ণ রাখা দরকার। আমরা বলেছি যে এখানে আমাদের সমাজে যদি আপনাকে সাম্য এখানে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে গণতান্ত্রিকভাবে পর্যায়ক্রমে কিভাবে বাংলাদেশের বৈশিষ্ট্য নিয়ে আমরা সমাজতন্ত্র করব, যেটা আমাদের মূল নীতিমালার মধ্যে ছিল, সেটা উল্লেখ থাকা দরকার। যেটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ন্যূনতম একটা বৈশিষ্ট্য, সেগুলোকে অক্ষুণ্ণ রাখা দরকার। একই সাথে আমরা জাতীয়তাবাদের যে প্রশ্ন, সেটাও উল্লেখ করেছি। আমরা মনে করি এইগুলো আমাদের উল্লেখ থাকা দরকার। আর গণতন্ত্র তো আমাদের একটা প্রধান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে আবিদুর রহমান আবিদকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের 12 আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি সৈয়দ মনসুরের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। এ সময় হাইকোর্ট বলেন, 2047 দিন পর এই মামলায় আপিল করা হলো কেন? জবাবে আইনজীবী শিশির মনির বলেন, ওই সময় রাজনৈতিকভাবে এ মামলায় আপিল করতে বাধা ছিল। এ সময় বিচারিক আদালতের রায় কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন। মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে 2011 সালের 19 অক্টোবর নির্যাতনের শিকার হয়ে মারা যান আবিদুর রহমান আবিদ। স্বজনদের অভিযোগ, ছাত্র দলের কমিটি গঠনের চেষ্টা করায় তৎকালীন ছাত্রলীগ নেতারা কয়েক দফা পিটিয়েছিল আবিদকে। এরপর চিকিৎসা ছাড়াই পাঠিয়ে দেয়া হয় বোনের বাসায়। 2 দিন পর মারা যায় আবিদ। এ ঘটনায় আবিদের মামা নিয়ামতুল্লাহ বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছাত্রলীগ ও ছাত্র সংসদের 22 নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন। এই খালাসের বিরুদ্ধে এই মামলার বাদী যিনি আবিদের মামা ছিলেন, তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এই মামলার প্রক্রিয়া হলো, রুলটা শুনানি হবে, শুনানি হয়ে যাদেরকে বেকসুর খালাস দিয়েছেন, এই রুলটা অ্যাবসলিউট যদি করা হয়, তাহলে তারা সকলেই আসামি হিসেবে নতুন করে তাদের বিচার সংগঠিত হবে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শেখ হাসিনার মতো গণহত্যায় সমান অপরাধে অপরাধী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তার বিরুদ্ধে মামলা থাকার পরেও তাকে আইনের আওতায় আনা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। এ সময় খায়রুল হককে অবিলম্বে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। আগামী বুধবার সুপ্রিম কোর্টের সামনের গেটে খায়রুল হককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেন তারা। আজকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি আপনাকেও বলছি, অনতি বিলম্বে আমাদের জন্য আর কোনো প্রোগ্রাম দিতে না হয়, তার আগে আপনি আপনার হোম মিনিস্ট্রি, আইন মন্ত্রণালয় এবং এই যে একটা ট্রাইব্যুনাল করেছেন, তাদেরকে নির্দেশ দেন আগামী 24 ঘন্টার মধ্যে আমরা খায়রুল হকের গ্রেফতার দেখতে চাই। দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে নেবেন রাজনৈতিক দলের পরামর্শ ব্যতীত, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নেই না। চট্টগ্রামে ব্যবসায়ী এস আলমের 14,000 শতাংশ অবৈধ জমি সরকারের দখলে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আদালত এরই মধ্যে ওই জমি জব্দের আদেশ দিলেও কাজ শুরু হয়নি এখনো। আর তার লোকজন এসব জমি হস্তান্তরের চেষ্টা করছে বলেও অভিযোগ। তাই প্রশাসক নিয়োগের দাবি স্থানীয়দের। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবে দেশের সব খাত থেকে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এস আলম ও তার পরিবার। এছাড়াও ক্ষমতার অপব্যবহার করে ঢাকা ও চট্টগ্রামে গড়েছে সম্পদের পাহাড়।
চট্টগ্রামের ডাবলমুরিং, কোতোয়ালি, বাকলিয়া, বায়জিৎ সহ জেলার পটিয়া, কর্ণফুলী, সীতাকুণ্ড, হাটহাজারী, গাজীপুর এবং শ্রীপুরে থাকা প্রায় 14,000 শতাংশ জমি এখনও এস আলমের দখলে আছে। সেখানে আছে নানা ধরনের স্থাপনা, কোনোটির নির্মাণ কাজ শেষ হয়েছে, কোনোটির এখনও শেষ হয়নি। কিন্তু এসব জমি ও সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যার বাজার মূল্য 325 কোটি টাকা। এর আগে 1963 কোটি টাকা খেলাপি ঋণের অভিযোগে চট্টগ্রামের আদালত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সব শেয়ার জব্দেরও আদেশ দেন। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যা সিকিউরিটি আছে তা সবগুলো করে শেয়ার। আর 6 নম্বর বিবাদী হলো আব্দুস সামাদ লাবু, ওনার যত শেয়ার আল আরাফা ব্যাংকে আছে এগুলি সব ক্রোকের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সম্পদ সরকারের নিয়ন্ত্রণে আনতে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন। মানুষকে ভিখারি বানিয়ে দিছে, সে এই যে এলাকার মানুষকে ভিখারি বানিয়ে দিছে, নানান রকম নাম দিয়ে ব্যাংক ব্যালেন্স করে সবুক করে এগুলো কি কাজ করছে? যে সরকার এগুলো প্রশাসক নিয়োগ করে এগুলো যদি টেক আপ না করে তাহলে তো অনেক কিছুই আর হদিস পাওয়া যাবে না, ডকুমেন্টগুলো সরিয়ে ফেলা হচ্ছে। দুদক কর্মকর্তা জানান, আশঙ্কার কারণ নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব সম্পত্তির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে নেবে। ওই অ্যাকাউন্টে যাতে টাকা তুলতে না পারে ওইটা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে বিএফএ জানিয়ে দেন। আর বাকি জিনিসগুলো হচ্ছে সম্পদ, যেগুলো প্লট ফ্ল্যাট যেগুলো আছে ওগুলো তো আলটিমেটলি সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়, তাই না? হস্তান্তরের জন্য সাব রেজিস্ট্রি অফিসকে চিঠি দিয়ে দেওয়া হয় যে এই জিনিসগুলো স্যার নতুন কোনো রেজিস্ট্রেশন করা না হয়। এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা বিভিন্ন জায়গায় জমি, ফ্ল্যাট, প্লট, ভবন সহ 200 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দেরও আদেশ দিয়েছেন আদালত। দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধানে নতুন করে আরও কোনো সম্পদ ও অর্থের সন্ধান পেলে তা চার্জশিটে যুক্ত করা হবে। এস আলম গ্রুপের নিজস্ব মালিকানাধীন বা তাদের কোম্পানির যে মালিকানাধীন যে সকল সম্পত্তি রয়েছে সেগুলি ক্রোক অ্যাটাচ করার জন্য বিজ্ঞ আদালত থেকে আদেশ সংগ্রহ করে সেই কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে। আরও যদি কোনো সম্পদের তথ্য আপনাদের নজরে আসে, আপনাদের কাছে থাকে, আপনারা যদি আমাদেরকে সেই তথ্য দেন, নিশ্চয়ই অনুসন্ধানকারী দল সেই বিষয়গুলো ক্রোক অ্যাটাচ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, আমলাদের এই মন্ত্রী নিয়োগ বাণিজ্য, দুর্নীতি আর লুটপাট করে নিজ পরিবারের ভাগ্য উন্নয়নে শত শত কোটি টাকা কামিয়েছেন। সে টাকায় গড়েছেন সম্পদের পাহাড়। বিরোধী মত দমনে মামলা দিয়ে হয়রানি করা ছিল তার প্রধান কাজ। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করে অল্প সময়ে বেশ উন্নতি করেছেন। আওয়ামী লীগের টিকিটে প্রথমবার সংসদ সদস্য 2014 সালে, পরের বার বিনা ভোটে নির্বাচিত হয়ে পেয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। শুরু হয় প্রশাসনের উপর ভর করে তার প্রভাব বিস্তার। প্রতিমন্ত্রী হয়েই শুরু করেন নিয়োগ বাণিজ্য, দুর্নীতি আর লুটপাট। যত দোষ হাসিনার কাছে তার দাম তত বাড়ে। পরের মন্ত্রিসভায় পেয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব। জনগণের টাকাকে বিভিন্নভাবে হরিলুট করা হয়েছে, উন্নয়নগুলো হয়েছে যেগুলা জনকল্যাণে খুব একটা কাজে লাগেনি। ত্রাসের রাজত্ব, দুর্নীতির রাজত্ব মেহেরপুরে কায়েম করেছিল। আমলাদের মন্ত্রী হওয়ায় তিনি প্রশাসন ও আমলাদের নিয়ন্ত্রক হয়ে যান। স্থানীয় নেতা ও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যান ফরহাদ। তার স্ত্রী এবং ভাইও জড়িয়ে পড়েন নানা বাণিজ্যে। মেহেরপুরকে একটা লুটতরাজের জেলা হিসাবে প্রমাণ করছে। সাধারণ মানুষ ওনার ভয়ে কথা বলতে পারতো না। সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কঠিন হয়ে গেছিল সে সময়। এত প্রভাব যে মন্ত্রীর, তার বিরুদ্ধে কে যায়? বিরোধী দলমতকে দমনের জন্য প্রশাসনকে ব্যবহার করে হয়রানি করা ছিল তার নিয়মিত কাজ। আমরা প্রতিবেশী হওয়া সত্ত্বেও ওনার আমলে আমরা একটি রাত বাড়িতে ঘুমাতে পারিনি। এমন কোনো বিএনপির নেতা নাই যে তার দ্বারা মামলার শিকার হয়নি। পরিবারের 14-15 জনকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে চেয়েছিলেন ফরহাদ হোসেন। 14 থেকে 15 জন ওনার ভাগ্নি, আত্মীয় স্বজন, ভগ্নিপতি, ভাই, এদের মুক্তিযোদ্ধা বানানোর জন্য উনি একটা নীল নকশা তৈরি করলো। কমিশন আর নিয়োগ বাণিজ্যের টাকায় মেহেরপুরের একতলা বাড়ি 2 তলা করেছেন। কর্মীদের জন্য বানিয়েছিল আলাদা ছাউনি। 5 আগস্টে সেসব ভেঙে দেয় জনতা। একসময় যে জায়গা ও বাড়ি গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত, তা আজও শুনশান। আজকে তার বাড়িটা জনশূন্য হয়েছে, সেখানে আর কোনো জনগণ নেই, এমনকি তার বাসাটা দেখার মতো মানুষ নেই। হত্যা মামলায় ফরহাদ হোসেনের বসবাস এখন কারাগারে। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন।
মোবাইল নম্বর পোর্টেবিলিটি সেবা থেকে রাজস্ব বাড়াতে হলে সিমের উপর থেকে উচ্চ কর প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন এই খাতের সেবাদাতা প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন। রাজধানীর মহাখালীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB আয়োজিত এক কর্মশালায় তারা এসব কথা জানান। অ্যাপ্লিকেশন টু পার্সন বা A2P SMS এর জন্য BTRC কর্তৃক নির্দেশিকা বাতিল করার দাবিও জানান তারা। দেশের 16 কোটি মোবাইল ব্যবহারকারীর জন্য টেলিকম সেবা সহজ সুলভ করতে NBR ও BTRC উচ্চ কর প্রত্যাহারের বিষয়টিকে পুনর্বিবেচনারও তাগাদা দেন খাত সংশ্লিষ্টরা। এমএনপির ক্ষেত্রে যে সিম ট্যাক্সটা দেওয়া আছে এইটা ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট প্র্যাকটিস এটা না, গ্রাহকের উপরে এটা একটা জুলুম হয়ে যায়। 2018 সালে BTRC থেকে একটা চিঠি দিয়ে সেটা বার করে দেওয়া আছে। তো এটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের বাইরে। একটা লোক যখন MNP করে যায় তখন সে মাস্টিংটা পাচ্ছে না SMS থেকে। দিজ আর দ্য 3 মেজর ব্যারিয়ার যে কারণে মানুষ এই সেবাটা নিতে পারছে না। বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে। ফুল দিয়ে হাজিদের বরণ করেছেন রাষ্ট্রদূত। হজযাত্রী বহনকারী ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:10 জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটে হজ করতে আসা যাত্রীর সংখ্যা ছিল 414 জন। তার আগে প্রথম সৌদি এয়ারলাইন্স ফ্লাইটে 398 জন হজযাত্রী সৌদি আরব এসে পৌঁছান। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানিয়েছে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। সৌদি সরকারের সহযোগিতায় বাংলাদেশ হজ মিশন ও বাংলাদেশ দূতাবাস হজযাত্রীদের সহযোগিতায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। আর এই সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি, নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলছেন বিশ্লেষকরা। পরাজিত শক্তি যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে বললেন প্রধান উপদেষ্টা, পুলিশকে সতর্ক থাকার আহ্বান। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, গায়েবী মামলা ফিরে এসছে বলছে আশক। পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ LGEDর 36 কার্যালয়ে দুদকের অভিযান। সারা দেশে পলিটেকনিকে চলছে শাটডাউন, 6 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।